সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি বাবলি ইয়াসমিন। এই মুহূর্তে স্টুডিওতে সম্মানিত একজন অতিথি উপস্থিত আছেন, শুরুতেই পরিচয় করে দেব তার সঙ্গে। স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ জহুরুল ইসলাম মিল্টন, রাজনীতি বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। ধন্যবাদ বাবলি আপনাকে। দর্শক, ছাত্র আন্দোলন, সহিংসতা, প্রাণহানি, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা, ক্ষয়ক্ষতি করা এবং দেশ জুড়ে নানান তাণ্ডব। এরপর কারফিউ জারি এবং সরকার এবং যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আছেন তাদের ঐকান্তিক প্রচেষ্টায় জনজীবনের স্বস্তি ফিরে এসেছে। মানুষ এখন ভয় কাটিয়ে উঠে সাধারণ জীবন যাপনের জন্য পথে নেমেছেন। কিন্তু প্রশ্ন কিন্তু থেকে যায়, কেন এই সহিংসতা? এই সহিংসতার পেছনে আসলে মদদ দিয়েছে কারা? কোথা থেকে হলো অর্থের যোগান? কতটা পরিকল্পিত ছিল তারা? এর সব কিছু নিয়ে আজ আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব আজকের হ্যাপেনিং পয়েন্টে। জনাব জহুরুল ইসলাম মিল্টন, যে বিষয়টি আসলে বলছিলাম, সরকারিভাবে বলা হচ্ছে যে এই যে জঙ্গি বিএনপি জামাত শিবিরের পেছনে ছিল, তারা এর পেছনে থেকে সহিংসতা ঘটিয়েছে। তারা কিভাবে, এই সরকার তো আসলে অনেকটা সময় ধরে ক্ষমতায় আছে, তারা কিভাবে এই সুযোগটুকু আসলে পেল? ধন্যবাদ বাবলি। আসলে আপনার যে প্রশ্নটা, এটা অত্যন্ত সময় উপযোগী একটি প্রশ্ন। এই কথায় যাবার পূর্বে আমি গভীরভাবে সমবেদনা জ্ঞাপন করি যে যারা এই কয়েকদিনের ঘটনায় যে সমস্ত কোমলমতি ভাইয়েরা শাহাদত বরণ করেছে তাদের প্রতি, তাদের পরিবারের প্রতি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা চিকিৎসা নিচ্ছেন তারাও যেন দ্রুত আরোগ্য লাভ করেন, যেটা আমাদের বর্তমান সরকার, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী, উনি বারবার ছুটে যাচ্ছেন, তাদের চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন। আসলে ঘটনা বিশ্লেষণ করলে যে বিষয়টি চলে আসে সেটা হচ্ছে যে এখানে ছাত্রদের একটি আন্দোলন ছিল। এখন সেই আন্দোলনটা আসলে ছাত্ররা হয়তো যৌক্তিকভাবেই তারা আন্দোলনটা করবার চেষ্টা করেছেন এবং আমরা কিন্তু শুরু থেকে সেই চিত্রটাই দেখেছি, তারা কিন্তু সহিংসতা মুক্ত শান্তিপূর্ণভাবে একটি আন্দোলন করে এসেছে প্রথম 14 দিন। কিন্তু পাশাপাশি আরেকটা জিনিস যদি আপনি লক্ষ্য করেন যে বর্তমান সরকার, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী, উনি কিন্তু বারবারই বলেছেন যে আসলে ছাত্ররা যেটা চাচ্ছে আমরা তো বরং ছাত্রদের চেয়ে আরও বেশি সেটা চাচ্ছি। কারণ আপনি লক্ষ্য করেন যে 2018-তে যখন কোটা বিরোধী আন্দোলন যখন ছাত্ররা করলো, তখন কিন্তু সেইটার গুরুত্ব অনুধাবন করে এই বর্তমান সরকার, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, উনিই কিন্তু প্রজ্ঞাপন জারি করে সেখানে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণীর নিয়োগের ক্ষেত্রে কোনো কোটা থাকবে না, ওটা কিন্তু উনি বাস্তবায়ন করেছেন। এবং ছাত্ররা কিন্তু সেটা মেনে নিয়ে সুন্দরভাবে তারা তাদের অধ্যয়ন, লেখাপড়া বা শিক্ষা জীবন চালিয়ে যাচ্ছিলেন। যে কোনো পরিস্থিতিতেই হোক, হয়তো কোনো একটি পক্ষ সংক্ষুব্ধ হয়ে যখন আবার এটার বিরুদ্ধে আপিল করলো, আসলে সমস্যার তৈরি তো সেখান থেকে হলো যখন আদালতের রায় হলো। 2018 পরিপত্রের কথা বলছিলেন, যেখানে সরকার কোটা বাতিল করে দিলেন মুক্তিযোদ্ধা। হ্যাঁ, আমি ওই জায়গাটাই আসলে যাচ্ছিলাম আপনার প্রশ্নের উত্তরে। এখন সেই প্রেক্ষাপটে যখন সেই পরিপত্রটি আবার স্থগিত হয়ে গেল, বাতিল হয়ে গেল, তার মানে পূর্বের অবস্থায় ফেরত আসলো। গভর্নমেন্ট কিন্তু প্রথমেই রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল, আইনমন্ত্রী, তাদের সঙ্গে কথা বলে সরকারই কিন্তু প্রথম এটাকে আবার আপিলের ডিভিশনে আপিল করেছে এবং আপিলের ডিভিশন বিচার বিশ্লেষণ করে যখন একটি রায় দিল যে 7 আগস্টে তারা পরবর্তী ডেট নির্ধারণ করলো, সরকার কিন্তু তাৎক্ষণিক বলেছে যে তোমরা রায় পর্যন্ত অপেক্ষা করো। কিন্তু যে বিষয়টি আসলে এখানে প্রশ্ন বারবার চলে আসে সেটি হচ্ছে যে আমাদের ছাত্ররা যারা আন্দোলনে জড়িত ছিল তারা কিন্তু সবসময় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ চাচ্ছিলেন। তারা কিন্তু বলছিলেন যে আমরা চাই সরকার আমাদের সঙ্গে বসুক, আলোচনা করুক এবং এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে তারা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বারবার বলেছেন যে আদালতের রায়ের উপর আমার কিছু করার নেই, আমাদের কিছু করার নেই এবং রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু ছাত্ররা তো চেয়েছেন যে সরকারের একটু এগিয়ে আসার জন্য, তাদের সঙ্গে বসার জন্য আলোচনা। আপনার কি মনে হয় সেই সুযোগটুকু কি ছিল যে সরকার তার এখন যেটা হলো শেষ পর্যন্ত আমরা দেখলাম খুব দ্রুত কিন্তু অ্যাপিল ডিভিশন থেকে কিন্তু রায় চলে আসলো, সেখানে কোটা মোটামুটি মুক্তিযোদ্ধাতে 5% রেখে বাকিটা মেধার উপর দেওয়া হলো এবং 2% অন্যান্য যেগুলো আছে। সুযোগ ছিল কিনা আপনার কাছে কি মনে হয়? অ্যাকচুয়ালি আপনি যেটা বলছেন কথা ঠিক আছে, কিন্তু আমি যে জায়গাটাতে অ্যাড্রেস করতে চাচ্ছি সেটা হচ্ছে যে দেখুন, আমরা যদি ছাত্র আন্দোলনের ইতিহাস দেখি তাহলে ছাত্ররা কিন্তু যৌক্তিক বিষয় নিয়ে এবং যৌক্তিক বিষয়গুলো, এবং যাদের মধ্যে যে ছাত্র আন্দোলনকারী যে ভাইরা রয়েছেন
তাদের মধ্যে অনেকেই কিন্তু লয়ের স্টুডেন্ট রয়েছেন এবং অনেকেই কিন্তু বাংলাদেশের সংবিধান সম্পর্কে ওয়াকিবহাল। হয়তো যারা ছোট স্কুল কলেজে পড়ছে তারা হয়তো না বুঝলেও বিশেষ করে যারা ইউনিভার্সিটি পর্যায়ের স্টুডেন্ট তারা কিন্তু সবাই জানে। আর মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রের আইনের প্রতি বিশেষ করে ধরেন বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ এইটার মধ্যে যেন কোনো কনফ্লিক্ট না হয়, উনি কিন্তু সবসময় এই বিষয়টার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। যার কারণেই বলছে যে আমার মনে হয় আপনি লক্ষ্য করে দেখবেন উনি কিন্তু আর্টারলি বলছে এবং খুব কনফিডেন্টলি বলেছে যে আমার মনে হয় যে ছাত্ররা হতাশ হবে না, তারা তাদের রায়ে ভুল বোঝাবুঝির আসলে শুরুটা কোথায় হলো? ছাত্ররাও কিন্তু বলেছে যে আমরা কোনো সহিংসতার মধ্যে ছিলাম না, আমাদের আন্দোলন যেটি সেটি সম্পূর্ণ অরাজনৈতিক, কিন্তু রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করেছে কেউ কেউ, তার দায় তাদের নয়। দেখুন আসলে এই জায়গাটায় আমি ওইভাবে যেহেতু অনেক কিছু তদন্তাধীন আছে, বিচার বিভাগীয় তদন্ত হচ্ছে, অনেক কিছুই বেরিয়ে আসবে, কিন্তু আমার কাছে মোটা দাগে যে জিনিসটা মনে হয় আমি ঠিক সেই আলোকেই এই প্রশ্নটাকে শেষ করতে চাই। সেটা হচ্ছে যে আমার মনে হয় যে ছাত্ররা একটু অপেক্ষা করতে পারত, যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে অর্থাৎ সুপ্রিম কোর্ট হাইকোর্ট থেকে অর্ডারটা আসবে, আমরা দেখি সেখানে কি আসে, বা একটা আলটিমেটাম দিয়ে যদি আমাদের ডিসফেভারে যায় তাহলে আমরা পুনরায় এটা নিয়ে আন্দোলন করব, এই ধরনের একটা কর্মসূচি দিয়ে তারা বোধহয় বিরতি দিতে পারতো। অথবা পাশাপাশি আর একটা কাজ করা যেত, তারা হয়তো বলতে পারতো যে না, এটা 7 অগস্ট নয়, এটাকে আরেকটু এগিয়ে নিয়ে আসা হোক। এবং এইটি এগিয়ে আনার ক্ষেত্রে আমার মনে হয় যে অ্যাটর্নি জেনারেল মহোদয় বা আইনমন্ত্রী মহোদয় ওনারাও যদি আসলে হয়তো, বা আমার ধারণা ওনারা হয়তো ওইভাবে বুঝতেও পারেনি যে এই বিষয়টার অন্তরালে এতটুকু একটা রাষ্ট্রের প্রতি, এখানে তো বহিঃশত্রুর কোনো আক্রমণ হয়নি, নিজের দেশের ছাত্রদেরকে ঢাল করে একটা গোষ্ঠী এ ধরনের একটা কেওয়াজ এনার্কি চালাবে। পরিস্থিতি কিন্তু বাংলাদেশে আমরা এর আগেও দেখেছি যে কোনো আন্দোলনকে অন্য খাতে নেবার চেষ্টা করা হয়, সেখানে সহিংসতার মতো ঘটনাও ঘটে, কিন্তু সেই প্রস্তুতি কেন আমাদের ছিল না যে এটি অন্য খাতে যেতে পারে, সেটি থেকে সহিংস কোনো কিছু ঘটতে পারে? আমাদের সেই প্রস্তুতি কি থাকা উচিত ছিল না? অ্যাকচুয়ালি একদমই যে ছিল না আমি কিন্তু সেটা বলবো না, কারণ আমাদের ল অ্যান্ড এনফোর্সমেন্ট এজেন্সি যারা আছেন তারা কিন্তু এই বিষয়গুলোর দিকে গভীরভাবেই তারা লক্ষ্য করছিলেন। কিন্তু আমার যে জিনিসটা আসলে মনে হয় সেটা হচ্ছে যে এতটুকু যে মানে কেওয়াজ এনার্কি হবে, বা আমাদের যে জামাত, বিএনপি বা জঙ্গি গোষ্ঠী আমরা যাদের কথা বলছি, বা এখন যে তদন্তে বিভিন্ন বিষয় বেরিয়ে আসছে আমরা যেগুলো দেখছি, একটা রাষ্ট্রের নাগরিক হয়ে তারা রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে একটা রাষ্ট্রের কোমলমতি ছাত্রছাত্রীদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে এতটা ধ্বংসযজ্ঞ বা এতটা অগ্নিসংযোগ, প্রাণনাশের ঘটনার কারণ তৈরি করবে, এটা হয়তো বা তাদের একটু বোধগম্য এতটুকু হয়নি। আমাদের একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। বিরতির পর নিশ্চয়ই আপনি যে প্রাণনাশের কথা বলছিলেন, প্রাণহানির কথা, ক্ষতর কথা বলছিলেন, এই যে রাষ্ট্রীয় বিভিন্ন ক্ষতি, সেগুলো নিয়ে নিশ্চয়ই আলোচনা করবো। সুপ্রিয় দর্শক, হ্যাপেনিং পয়েন্টের সময় হলো একটা বিরতি নেবার, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। সুপ্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত। আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট। আজ আমরা আলোচনা করছি এই ক্ষত ঢাকবে কি করে সেটি নিয়ে। স্টুডিওতে আছেন মোহাম্মদ জহুরুল ইসলাম মিল্টন, রাজনীতি বিশ্লেষক। আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাকে। বিরতির আগে আপনি বলছিলেন এই পরিমাণ প্রাণহানি, রাষ্ট্রের বিভিন্ন যে বিষয়গুলো আছে সেগুলোতে যে ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা বিআরটি ভবনের কথা জানি, সেতু ভবনের কথা জানি, দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় যে অধিদপ্তর সেটির কথা জানি, মেট্রো রেলের কথা যদি বলতে যাই, আমাদের গর্বের জায়গা বিটিভির কথা জানি, যেভাবে আসলে আক্রমণ হয়েছে, ক্ষতি হয়েছে। আওয়ামী লীগ তো একটি অত্যন্ত ঐতিহ্যবাহী পুরনো দল, বাংলাদেশের ইতিহাসের সকল অধ্যায়ে যে আওয়ামী লীগের আসলে পদচারণা রয়েছে, সেখানে এরকম একটি পরিস্থিতিকে সামাল দেবার মতো সক্ষমতা কি ছিল না, যে আরো ভালোভাবে হয়তো বা ট্যাকেল দেওয়া যেত, প্রাণহানির সংখ্যা হয়তো কমে যেত? আপনি যথার্থই বলেছেন।
আর আমার যে উত্তরের অনেক অংশেই আপনি একটু বলেও দিয়েছেন। যেমন আসলেই আওয়ামী লীগ তো এই দেশের স্বাধীনতা এবং স্বাধীনতা পূর্ববর্তী যতগুলো আন্দোলন আছে সকল কিছুর সঙ্গেই আওয়ামী লীগ জড়িত এবং তাদের অগ্রণী ভূমিকা এবং একমাত্র ভূমিকা, বিশেষ করে আমি মনে করি যে 49-এ আওয়ামী লীগের জন্ম, এরপরে 52 থেকে শুরু করে 66, 69, 70-এর নির্বাচন, 71-এর স্বাধিকার আন্দোলন এবং পরবর্তীতে 90-এর যে গণ অভ্যুত্থান, সেখান থেকে স্বৈরাচারের পতন, সব কিছুতেই আওয়ামী লীগ এবং এই সংগঠনের যারা নেতাকর্মী আছেন তাদের অনেক ত্যাগ রয়েছেন। আপনি জেনে থাকবেন যে বাংলাদেশ ছাত্রলীগের, আমার যদি ভুল না হয়, প্রায় 37,000 নেতাকর্মী তারা কিন্তু 1971-এর মহান স্বাধীনতা যুদ্ধে তারা তাদের শাহাদত বরণ করেছেন, শহীদ হয়েছে। তা আসলে সরকার সর্বোচ্চটা চেষ্টা করেছে যে যেন প্রাণহানি কম হয় এবং দ্রুত সময়ের মধ্যে যেন এই পরিস্থিতিটাকে ট্যাকেল করা যায়। কিন্তু এখানে যে ব্যাপারটা হয়ে গেছে সেটা হচ্ছে যে আসলে কোমলমতি ছাত্র এবং সাধারণ জনগণকে ঢাল হিসাবে ব্যবহার করে একটি গোষ্ঠী যারা কখনোই এই দেশের আসলে স্বাধীনতাকে মেনে নিতে পারেনি বা বঙ্গবন্ধু হত্যার বিচারকে মেনে নিতে পারেনি বা যারা 71-এ যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদেরকে মেনে নিতে পারেনি বা এই সরকারের উন্নয়নকেও তারা মেনে নিতে পারে না, এই ধরনের একটা গোষ্ঠী ওত পেতে ছিল যারা একটা সুযোগের অপেক্ষায় ছিল। তারা এত বেশি শক্তিশালী হবার সুযোগটা আসলে আসলে আপনি ছাত্রলীগের কথা বলছিলেন, ছাত্রলীগের ঐতিহ্যের কথা আমরা জানি, কিন্তু ছাত্রলীগ তো এবার অনেক বেশি আসলে বিতর্কিত ভূমিকা আসলে অবতীর্ণ হয়েছে। আপনি এটি নিয়ে কি বলতে চাইবেন? না, অ্যাকচুয়ালি এখানে হ্যাঁ আপনি এটা বলতেই পারেন, কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যে বিষয়টা বুমেরাং মতো হয়ে গেছে। ছাত্রলীগ যেটা চাইছে যে জনজীবনে, আমার ধারণা যে ছাত্রলীগ যেটা চেয়েছে জনজীবনে স্বস্তি আনার ক্ষেত্রে সরকার যেভাবে কাজ করছে বা ল এনফোর্স এজেন্সিগুলো যেভাবে কাজ করছে তাদেরকে একটু সহযোগিতা করবার জন্য তারা, বিশেষ করে আমরা দেখেছি ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে তারা সাধারণ ছাত্রছাত্রীদেরকে হলে যেন ফেরত যায় বা ফিরিয়ে নেওয়া হয়, এইটা করতে গিয়ে তাদের মধ্যে আসলে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। তো এটাও যেহেতু তদন্তাধীন বিষয়, আমি ওই দিকে আসলে বলবো না। আপনার মূল যে প্রশ্নটা ছিল আমি সেটাই বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যখন মানে মানব ঢাল বলা চলে, যে তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে, আর দেখুন এখানে ঘটনাগুলো কি ঘটছে, তারা চোরাগুপ্ত হামলার মতো সেখানে তারা গান পাউডার নিয়ে আসছে, পেট্রোল নিয়ে আসছে, যখন সেগুলোকে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে, ধরেন পুলিশ বাহিনী বলেন বা বিজিবি বলেন বা আমাদের অন্য যে এজেন্সির লোকজন যারা আছেন তারা যখন এগোতে গেছে, বিশেষ করে দেখেন ফায়ার সার্ভিস যখন এগোতে গেছে, তখন এমনভাবে একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে যে ওখানে যদি ফোর্স সৃষ্টি করা হয় বা ওটাকে রক্ষা করতে যাওয়া হয় তাহলে জানমালের ক্ষতি হয়ে যায়। ঠিক একই অবস্থায় কিন্তু আওয়ামী লীগ ঐতিহ্যবাহী সংগঠন হলেও তারা কিন্তু ওই সময় কোনো কর্মসূচি রাখে নাই, বা আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায় থেকে কিন্তু তাদের নেতাকর্মীদেরকে কথা বলা হয়নি যে তোমরা আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে থেকে তাদেরকে প্রতিহত করো, কারণ তারা যদি প্রতিহত করতে যেত তাহলে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতো। আপনি লক্ষ্য করে দেখেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরাও কিন্তু এখানে অনেক ধৈর্য ধারণ করছে, যখন তাদের কাছে আসছে যে গাজীপুরের মেয়র জাহাঙ্গীরকে মেরে ফেলা হচ্ছে, তার বডিগার্ডকে মেরে ফেলা হয়েছে, বিভিন্ন জায়গাতে আক্রমণ হচ্ছে, তারা আক্রান্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু তারা এদেশের জনগণের গায়ে হাত উঠানো বা তাদেরকে জানমালের ক্ষতি করার জন্য চেষ্টা করে। এই ধরনের আন্দোলন আসলে কি ধরনের বার্তা দিয়ে যাচ্ছে? বাংলাদেশ একটি স্বাধীন দেশ, 53 বছর পর আমরা এ ধরনের একটি পরিস্থিতির সাক্ষী হলাম। না, আপনি যদি আসলে বারতার কথা বলেন তাহলে আমি অত্যন্ত দুঃখের সাথে বলবো যে আমাদের এই যে 17 কোটি আমরা মানুষ, আমাদের এখন সচেতন হওয়ার জন্য শ্রেষ্ঠ সময় চলে আসছে। কারণ আপনি লক্ষ্য করে দেখবেন যে বারবারই বিভিন্ন গুজব, বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করে একটি গোষ্ঠী তারা এই দেশের মধ্যে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। এটা কারা, এই গোষ্ঠীটা কারা, এটা কিন্তু দিবালোকের মতো স্পষ্ট। আমার মুখ দিয়ে বললেই যে সেটা স্পষ্ট হবে তা নয়। তো সুতরাং আমি যে কথাটি বলতে চাইব যে আমরা যে ক্ষতি সাধনগুলো হলো এগুলো সবই কিন্তু ব্যবহার করে এদেশের জনগণ। বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, উনি এই 15 বছরে যে উন্নয়ন করেছে এগুলো কিন্তু সব কিছুই এদেশের মানুষের জন্য, এবং এগুলো কিন্তু ভোগ করবে অত্যন্ত সাধারণ মানুষ,
তো সেই জিনিসগুলোর উপরে যখন আঘাত হানে, তখন আজকে দেখেন মেট্রো রেল না থাকার কারণে বা এলিভেটেড এক্সপ্রেস বন্ধ হওয়ার কারণে আজকে ঢাকাবাসী যে অবর্ণনীয় কষ্ট করছে, সাধারণ অফিসগামী মানুষ যারা যারা গণপরিবহনে দীর্ঘদিন থেকে ভোগান্তির মধ্যে ছিল, তারা যে স্বস্তিটা পেয়েছিল, এই সমস্ত কষ্টগুলো কিন্তু দিন শেষে তাদের উপরে গিয়ে দাঁড়াচ্ছে। সুতরাং যারা এগুলো করছে তারা তো আমাদেরই আশপাশের চারপাশের মানুষ। আমি মনে করি তাদের ব্যাপারে সচেতন হয়ে, তাদের ব্যাপারে তথ্য দিয়ে সরকারকে বা ল এনফোর্সমেন্ট এজেন্সিকে এই বিষয়গুলো জানানো, অবহিত করা এখন নাগরিক সচেতনতা এবং তাদের দায়িত্ব হয়ে পড়ছে। এটা আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য। আমরাও আসলে চাই যে সুষ্ঠু তদন্ত হোক এবং উপযুক্ত বিচার আসলে দরকার সকলেরই, যারাই ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এ ধরনের পরিস্থিতির সম্মুখীন আমরা আসলে কখনোই হতে চাই না। সে ব্যাপারে সকলের সচেতনতা অবশ্যই কাম্য। আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার কাছে। সুপ্রিয় দর্শক, হ্যাপেনিং পয়েন্টের আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।